ঘড়ি ছোট হলে কাঁটাগুলো কি হয়? ছোট হয়। হাত ঘড়ি যেগুলো ব্যবহার করি সেগুলো ছোট হয়। আর বড়গুলা? আচ্ছা, ওই যে ওর রুমে চলে যাও। ও ও এটা আচ্ছা, এখানে বসো, তুমি এখানে বসতে পারলে বসো। আর যদি হামলা করে এদিকে দিয়ে দিই। দেখেন যেসব প্রাণীরা বাচ্চা প্রসব করে তারা হচ্ছে যে প্রাণীর হচ্ছে হলো সাইজ বড় তার বাচ্চাও কি হতো বড়। ইন্দুর তো বাচ্চা দেয়, দেয় না? তো ইন্দুরের বাচ্চা আর হাতির বাচ্চা, এই ইন্দুরের বাচ্চা হাতির বাচ্চা সমান? সমান না। যার যে যে প্রাণী যত বড় তার বাচ্চা সাইজও কি তত বড়। তো যে ঘড়ি তত বড় সাধারণত তার ঘড়ি কাঁটাগুলোর কি। কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন, এই কথা বলিয়েন না। বিষয়টা হচ্ছে যে ঘড়ির আমরা কি শিখলাম যে ঘড়ির সাইজের উপর কিন্তু ডিপেন্ড করতেছে না, কাঁটাগুলোর উপর কোন নির্ভর করতেছে। লাগছে? লাগে নাই। তো কিছু কিছু বিষয় এরকম লাগে না, কারণ মানুষ দেখেন জন্মগত ভাবে হচ্ছে হলো যে যখন আমরা পৃথিবীতে আসি সবার বয়স ভিন্ন এখন আছে বর্তমানে, কেউ বড় কেউ ছোট, বাট সবার কারো কি এমন কেউ হয়েছে যে মনে করেন যে ছোটবেলায় ছিল চোখ দুইটা, এখন 30 বছর হওয়ার পরে 5টা হয়ে গেছে, বুঝছে? এগুলা নর্মালি হচ্ছে যে দুইটাই থাকে, ঠিক না? তো এখন যেটা বলতেছিলাম যে আমাদের যখন আমরা রৈখিক বেগটা বের করব তখন হচ্ছে হলো রৈখিক বেগ যখন বের করব তখন হচ্ছে হলো কি আমাদের হচ্ছে হলো কাটার দৈর্ঘ্য বলেন বা বৃত্তাকার পথের ব্যাসার্ধ যাওয়া লাগবে। কি লাগবে? যাওয়া লাগবে। তো সেটা ক্লিয়ার করার জন্য দেখেন আপনারা বাস্তবে জানেন আমরা অনেক সময় সায়েন্স ব্যবহার করি, কিন্তু সায়েন্সের বেসিক গুলো আমরা কি জানি না। মনে করেন আপনি টিচার হয়েছেন, টিচার হওয়ার পরে এখন ব্যাট নিয়ে আসছেন, ব্যাট দিয়ে পিটাবেন। আপনি বলেন তো যদি আপনি একদম রাগ খুব ঝাড়াইতে চান স্টুডেন্টদের উপর, তো ব্যাটের সাইজ বড় হইলে আরামসে মারতে পারবেন না ছোট হইলে? দেখা যাচ্ছে ব্যাট এটা দিয়ে কিন্তু জোরে মারা যাবে না, জোরে লাভ নেই। কিন্তু ব্যাটে যদি কি হয়, কি হয় বলো? স্কেল যদি হয় এমনটা কাটাতে পারে তাহলে আরো জোরে হবে, জোরে মারা যাবে। কথা বুঝতেছেন? যত সাইজ বাড়াবে তত তার দেখেন। এবার সাইন্স দেখেন, সাইন্সটা কিরকম যে একটা দৃঢ় বস্তু যদি হয়, কি বস্তু? দৃঢ় বস্তু, মানে একটা ডিস্ক মনে করেন, ডিস্ক এরকম। তো এই ডিস্কটাকে যদি আমরা ঘুরাই, ইভেন এই ফ্যানটাও আপনি দেখতে পারেন, ফ্যানটা দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু মানে কি, যেটাকে নাড়াচাড়া করলে অণুগুলার হচ্ছে হলো পারস্পরিক দূরত্ব সবসময় সমান থাকবে। আর এই পানিকে যদি নাড়ান তাহলে কি সবগুলা সমান দূরত্বে একসাথে যাবে? যাবে না, কিন্তু উপর অক্ষ থেকে বাঁক হয়ে যাবে, কাত হয়ে যাবে। কিন্তু ফ্যানটা যখন ঘুরাবেন তখন কি সবাই একসাথে ঘুরতেছে, পারস্পরিক দূরত্ব সবসময় কি সেম থাকবে। তো এখন এদিকে সবাই বড় দিকে তাকান। মনে করেন এ থেকে বি, তারপরে এখানে আছে সি থেকে হচ্ছে হলো ডি, খেয়াল করেন। তো যখন পুরো জিনিস ডিস্কটা যখন ঘুরবে তখন হচ্ছে হলো এ আর বি এভাবে ঘুরবে, এই বৃত্তাকার পথে ঘুরবে, তাই না? সি আর সি আর ডি যারা আছে তারা কি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ ঘুরবে, ঠিক কিনা? তারপর যদি আমরা পি কিউ ধরি, পি কিউ হচ্ছে হলো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর ঘুরবে। তার মানে কেন্দ্রের কেন্দ্রের কাছাকাছি যারা আছে তাদের কি হবে বলেন? তাদের ব্যাসার্ধ গুলা কম হবে। তো আমরা যেটা জানি যে বেগ যেটা আছে, বেগ হচ্ছে কত বলেন? এস বাই টি। বৃত্তাকার পথে ঘুরলে হচ্ছে কত? 2 পাই আর টি, ব্যাট বাই টি। খেয়াল করেন আপনারা বাস্তবে দেখে দেখ, এটা বোঝানোর কিছু নাই। যখন পুরো জিনিসটা ঘুরে এই যখন বিতে আসে তখন সি কি ডিতে আসে না আরো দূরে যায়? মনে করেন এখানে ছিল, মানে এই লাইনটা এই বরাবর ছিল, আপনি যখন ঘুরে আসবে তখন ঘুরে আসবে না। ফ্যান যখন আমরা ঘুরাবো, দেখেন এই যে এই ফ্যানটাকে যদি আমরা ঘুরাই, এই দেখেন আপনি আপনি এইভাবে চিন্তা করেন, এই মনে করেন এটা আর এটা এটা। তো এখন এই ফ্যানটাই যেভাবে ঘুরতেছে দেখেন, ঠিক আছে? ঘুরতেছে না? এটাই এটা জায়গায় চলে আসবে, এটা চলে আসলে এটা জায়গায়, এটা চলে আসবে এখানে চলে আসবে। সবাই একসাথে গেছে না? একসাথে গেছে। এখন আমরা যদি এই প্রান্ত চিন্তা করি, এই যে একদম প্যানের যে প্রান্ত আছে দেখেন, সে ঘুরতেছে পুরো একদম এখান থেকে শুরু করে এই ব্যাসার্ধের বৃত্তাকার পথে। দেখেন আপনি এখানে যে যেগুলা ক্লিপগুলো লাগানো আছে যেগুলা, সেগুলা কিন্তু এটার মতন আগের থেকে ছোট। আপনি এই এই যে সার্কেল যেটা আছে এটা দেখেন, এটার কি অবস্থা? এখানে যে বিন্দুগুলো আছে এগুলা কিন্তু এই ব্যাসার্ধের পথে ঘুরতেছে। তার মানে বৃত্তাকার পথে যখন ঘুরতেছে, মানে আপনার হচ্ছে হলো একই পরিধির উপর যারা আছে, কেন্দ্র থেকে যারা কি সমান দূরত্বে আছে, এদের সবার হচ্ছে রৈখিক বেগ সমান। কেন? কারণ 2 পাই
আর টি ধ্রুবক। টি ধ্রুবক কেন বলেন? যখন সে এখান থেকে এখানে আসবে, সি থেকে ডি একই সময় আসবে না, সময় কি ভিন্ন ভিন্ন হবে? সময় যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তো দৃঢ় বস্তু হলো না। দৃঢ় মানে কি বলেন? একসাথে যাবে। যেমন এই যে দেখেন এখানে আছে, এখানে অনেকগুলো পয়েন্ট দিলাম, একটা দুইটা তিনটা চারটা। এটা যখন এখানে ঘুরে আসলো, তো এমন কি হয়েছে যে মার্কারে কিছু অংশ রয়ে গেছে, কিছু আগায় গেছে, এরকম হয়েছে? পুরোটাই কিন্তু একসাথে আসছে, পুরোটাই একসাথে আসছে। কথা বুঝতেছেন? পুরোটাই একসাথে আসছে। এখন এই সি থেকে ডি তে যে আসছে, সি থেকে ডি, এখানে যে কৌণিক সরণ হয়েছে খেয়াল করেন, সি থেকে ডি, এই থেকে বি তে কৌণিক সরণ কি একই হয়েছে না ভিন্ন হয়েছে? বুঝে বুঝে বলেন। সি থেকে কৌণিক সরণ সেম। এটা যদি বুঝে থাকেন তাহলে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে বুঝার পার্থক্য খুবই সহজ হয়ে যাবে। আপনার যখন এ থেকে বি তে আসবে, এই থেকে বি তে আসবে, যে সময় লাগবে সি থেকে ডি তে আসতেও কি একই সময় লাগবে, ঠিক না? আপনার মনে করেন এখানে ছিল ঘুরতেছে, এটা কিছুক্ষণ পরে এখানে আসলো, তার মানে কি এই বিন্দুটা এখানে আসলো, এই বিন্দুটা এখানে আসলো, এই বিন্দুটা এখানে আসলো, টাইম সবার সমান লাগবে না বলেন? টাইম টাইম সবার সমান লাগবে, কিন্তু সবাই কি দূরত্ব সমান অতিক্রম করবে? এটা করবে বেশি, এটা করবে কম। যারা কেন্দ্রের কাছাকাছি এরা কি কম দূরত্ব অতিক্রম করবে। তো যাদের এস কম হবে, টাইম তো সমান, তাদের বি কি হবে? কম হবে। যাদের এস বেশি হবে তাদের ভি কি বেশি হবে। বাট এই যে রেখা আছে, এই রেখার উপর যতগুলা বিন্দু আছে সবগুলার ওমেগা সমান হবে। কেন? কারণ যেটা এখান থেকে এখানে আসতেছে এটা তো এই কোণ উৎপন্ন করছে থিটা, এখান থেকে যেটা এখানে আসছে এটাও কি সেম কোণ, এই থেকে বি, সেটা হচ্ছে হলো থিটা। এই জন্য হচ্ছে আমরা যে প্রথম যে ম্যাথ গুলা করলাম, এখানে হচ্ছে হলো কৌণিক বেগ বের করার সময় কি লাগে নাই, মানে কাটার সাইজটা ইম্পর্টেন্ট না, যে ঘড়ি ওয়াল ঘড়ি না হাত ঘড়ি, এটা ইম্পর্টেন্ট বিষয় না। কারণ সবাই হচ্ছে হলো কি কৌণিক সরণ সবার কি হয় সমান। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এখন আসেন দেখেন, যেটা হাত ঘড়ি ব্যবহার করি অথবা হচ্ছে আমরা ওয়াল ঘড়ি ব্যবহার করি, সেকেন্ডের কাটা তো 1 মিনিট লাগে নাকি? নাকি ছোট ওয়াল হাত ঘড়ি গুলো হচ্ছে হলো 36 সেকেন্ড, আর হচ্ছে হলো ওয়াল ঘড়ি গুলো 50 সেকেন্ড, এরকম না, সবাই কিন্তু 60 সেকেন্ড। এই জন্য আমরা দেখবেন আপনাদের আমরা যে হাত ঘড়ি গুলো ব্যবহার করি সেগুলোতে হয় কাটাগুলো আস্তে আস্তে যায়, তাই না? কিন্তু ওয়াল ঘড়ি গুলো দেখবেন খুব অনেক বড় বড় করে লাভ দেয়, তাই না? অনেক বড় বড় করে লাভ দেয় না? কথা বুঝতেছেন কেন বলেন? তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে একই সময়। আপনার যদি হচ্ছে হলো হাত ঘড়ি হয়, হাত ঘড়ি সাইজ আছে একটু, তো এই যে সেকেন্ডের যে কাটা আছে তাকে একটু পথ আসতে হবে। এখন ওয়াল ঘড়ি যদি আমরা দেখি, তাকে কি করতে হবে? এইখান থেকে ঘুরে আবার আগে জায়গায় আসতে হবে। তো এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান? এর দূরত্ব হচ্ছে 2 পাই, আর এটার আর ছোট, এটার আর কি বড়, যেটা আর বেশি হবে তার তার দূরত্ব বেশি হবে। তো আমরা যদি সময়টা ঠিক রাখতে যাই তাহলে জোরে হাঁটতে হবে না বলেন? কথা বুঝতেছেন? কি করতে হবে? জোরে হাঁটতে হবে। কথা বুঝতেছেন? এখন আপনারা যারা অলিম্পিক গেমস বা বিভিন্ন দূর দূরত্ব দেখছেন তারা একটা বিষয় খেয়াল করিয়েন, অনেক সময় যে ট্র্যাক গুলো থাকে, ট্র্যাক গুলো কি দেয় না, লম্বা দেয় না, বৃত্তাকার দেয়, দেখছেন? এবং বৃত্তাকার দেওয়ার সময় আপনারা দেখছেন কিনা যে যারা দাঁড়ায়, যারা এরকম করে দাঁড়ায় তারা এক লাইন বরাবর দাঁড়ায় না, দেখছেন? তাদেরকে এইরকম করে দেয়, মানে অনেকটা হচ্ছে হলো যে এইরকম বরাবর দেয়, যে যে এরকম এরকম করে দেয়। যে কেন দেয়? কারণ যে হচ্ছে হলো ট্র্যাক তো এরকম, যে এই দিক বরাবর যাবে সেই তো হচ্ছে হলো কি, মনে করেন এই যে, যে এই যে এখানে মনে করেন, সাপোজ মনে করেন যে এখানে আসবে। তো এখন যদি ফিনিশিং লাইন মনে করেন যে আপনার হচ্ছে হলো কি এটা হয়, তাহলে তো এইদিকে যারা আছে এরা কি তাড়াতাড়ি বসে যাবে। মানে এই জন্য হচ্ছে ট্র্যাক গুলা কি করে দিছে বলেন? যেহেতু বৃত্তাকার, যে যে বৃত্তের ভিতরের দিকে আছে সেই কি তার কম পথ যেতে হবে, এই জন্য ওরা একটু পিছাই দেয়। ওরা কি দেয়? একটু পিছাই দেয়। এটা ওরা সবাইকে এই লাইন বরাবর রাখে না কিন্তু, কারণ যে বৃত্তের ভিতরের দিকে আছে সে তো কম যাবে, তাহলে আপনি তাকে পিছিয়ে দিবেন না। একটা উদাহরণ দিই, মনে করেন এই যে এটা হচ্ছে মনে করেন মাঠ, এই যে সাপোজ এই যে এটা হচ্ছে মাঠ, ঠিক আছে? যে এরকম। তো এখন মনে করেন যে এটা হচ্ছে ফিনিশিং লাইন, এটা কি লাইন? ফিনিশিং লাইন। তো এখন যে এখানে আছে আরেকজন এখানে আছে, কি মনে হয় ও ওর জন্য কম ওর জন্য বেশি না? তো এই জন্য কি করে ওরা একটু কি দিয়ে দেয়, পিছনে দিয়ে দেয়, মানে আসলে ঘুরে ফিরে দুজনের দূরত্বই সমান, কিন্তু যে কম বৃত্তাকার পথে ঘুরে তার কি করতে হবে, সে তো হচ্ছে হলো কম সময় ডেস্টিনেশনে পৌঁছে যাবে, এই জন্য তারা একটু পিছিয়ে দেয়, তাহলে করে ঘুরে ফিরে সমান হয়। এবার আপনারা দেখেন, এই যে ব্যাট দিয়ে যখন পিটানো হবে তাহলে দেখেন এই যে আমরা যখন ব্যাট দিয়ে মারবো, ব্যাট তো দৃঢ় বস্তু না, গেলে একসাথে পুরোটা যায়। তাই এখন হচ্ছে হলো যে ব্যাটের সাইজ যখন ছোট হবে, তা আপনি যখন হচ্ছে হলো যে
মাপতেছেন এই যে, তাহলে হচ্ছে মাথাটা কি এখান থেকে একটু আসতেছে। আমরা ভি ইকুয়াল টু কি জানি বলেন? ওমেগা ইনটু কি আর। এখন ব্যাটের সাইজ মনে করেন বড়, এবার আপনার হাতের এখান থেকে মাস, তাহলে এটা এখান থেকে এখানে আসছে না? তাহলে আর এর মান বাড়ছে না কমছে? আর এর মান বাড়ছে, বেগের মানও বাড়ছে। আর বেগ বাড়া মানে কি পানিশমেন্ট বেশি দিতে পারবেন। ঠিক আছে, কথা বুঝতেছেন? কথা ক্লিয়ার? এবং এখানে হচ্ছে বাস্তব জীবনে আমরা এগুলো ব্যবহার করে থাকি। কোথায় ব্যবহার করি বলেন? ঝাড়ু দিচ্ছেন কখনো? ঝাড়ু দেখবেন, ঝাড়ু যদি বড় সাইজের হয় তাহলে হচ্ছে ঝাড়ু দিতে সুবিধা হয়। কারণ আপনি ঘুরাবেন, যদি ছোট ঝাড়ু হয় ঘুরেছেন অল্প একটু কাভার করছে, কিন্তু ঝাড়ু যদি সাইজ বড় হয় ঘুরাবেন অল্প কয়েক ডিগ্রি, যাবে কি দূরত্ব অতিক্রম করবে কি বেশি এলাকায়। আপনারা তো বাসা ঝাড়ু দেন না, ওই যে রাস্তা ঝাড়ু দেন আর কি। দেখেন আবারও খেয়াল করেন, মনে করেন ঝাড়ু সাইজ হয়েছে যে একটু, তো আপনি ঝাড়ু দিতেছেন, ঝাড়ু দিলে কি হবে, একটু এরিয়া আপনি ঝাড়ু দিচ্ছেন, এই যে একটু। এখন ঝাড়ু সাইজ যদি মনে করেন বড় হয়, তাহলে আপনি একই পরিমাণ কোণ ঘুরাবেন, একটু ঘুরাবেন, এই ঝাড়ুটা কোথায় আসবে বলেন? একটু আসবে। তার মানে আপনি একটু অনেকটুকু এলাকা কি করতে পারবেন? ঝাড়ু দিতে পারবেন, ময়লা পরিষ্কার করতে পারবেন। ঝাড়ু সাইজ যত বেশি হবে তত আপনার কি সুবিধা হবে। এই যে এটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স। অ্যাপ্লাইড ফিজিক্স বুঝুন তো? মানে হচ্ছে যেটা হচ্ছে যে ফিজিক্সটা বাস্তবে কাজে লাগে না, বাট আমাদের দৈনন্দিন জীবনে আমরা ফিজিক্স জানা ছাড়াই কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাই করি, তাই না? করি না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ত্বরণ শিখছি আমরা লাস্ট ক্লাস কেন্দ্রমুখী ত্বরণ, সরণ আছে কৌণিক সরণ, বেগ তারপরে কি কৌণিক বেগ, ত্বরণ তাহলে কি কৌণিক ত্বরণ আছে। এখন কৌণিক ত্বরণ আর কেন্দ্রমুখী ত্বরণ পার্থক্য আছে? হুম, আছে। শিখতে যদি শিখতে চান তাহলে অনেক কিছু শিখতে পারবেন, যেহেতু পারস্পরিক টপিক বেসিক রিলেটেড, এগুলো কিন্তু দেখেন বারবার আসতেছে। তো আপনার কোনো টেনশন নাই, আপনার শিখার আগ্রহ থাকতে হবে, বারবার আসবে, বারবার আলোচনা করবো। কথা ক্লিয়ার? রৈখিক যে ত্বরণটা আমরা হিসাব করি এটা কত বলেন? ডেল্টা ভি ডিভাইড বাই কি টি, রৈখিক ত্বরণ। কৌণিক ত্বরণ হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করে কৌণিক ত্বরণ, তাহলে এটা কি হবে? ডেল্টা ওমেগা ডিভাইড বাই টি। এখন এই রৈখিক ত্বরণটা কখন পাওয়া যায় চিন্তা করেন, খুব সহজে বুঝবেন। এই ফ্যানটা আমরা স্টার্ট দিলাম, কি দিলাম? স্টার্ট। খেয়াল করুন, প্রথমে পুরো একবার ঘুরতে যে সময় লাগবে, দ্বিতীয়বার ঘুরতে কি একই সময় লাগবে না, তার চেয়ে কম সময় লাগবে, আর একটু পরে আরেকটু কম। তার মানে কৌণিক বেগ, মানে আপনার হচ্ছে হলো কৌণিক বেগের মান একই থাকতেছে না বাড়তেছে? দেখেন ভালো করে খেয়াল করুন, ওমেগা ইকুয়াল টু হচ্ছে থিটা ডিভাইড বাই কি টি। তাহলে যখন আমরা ফ্যান হচ্ছে হলো অন করলাম, সেই প্রথমে হচ্ছে একবার ঘুরলো, সময়টা তুলনামূলক যতটুকু লাগবে দ্বিতীয় একবার ঘুরতে কিন্তু একই সময় লাগবে না, আর একটু কম সময় লাগবে। সময় যত কম হবে, কোন তো সেমই হচ্ছে, কারণ তোর একবার ঘুরে আসতেছে 360 বা 2 পাই রেডিয়ান, তার মানে হচ্ছে হলো কি বলেন, ওমেগার মান বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তে 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 যখন হচ্ছে হলো কি ফুল স্পিডে হয়ে গেছে, আর বাড়তেছে না, মানে তখন কি হচ্ছে হলো আমরা কি বলবো, যে কৌণিক ত্বরণ শূন্য, কারণ কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে না। তাহলে কৌণিক বেগ পরিবর্তন হয় কি হয় না? হয়। আবার হচ্ছে আমরা যেমন হচ্ছে হলো যে বেগ যখন বাড়ে তখন কি বলি? তখন বলি ত্বরণ হচ্ছে, কি হচ্ছে? ত্বরণ নরমালি। আর বেগ কমলে কি বলি? মন্দন হচ্ছে। এখন যদি এমন হয় যে এই যে কৌণিক বেগ বাড়তেছে, তাহলে আমরা কি বলবো? কৌণিক ত্বরণ হচ্ছে প্লাস, আর যদি হচ্ছে হলো কি কমে, তাহলে হচ্ছে কৌণিক ত্বরণ কি মাইনাস। আচ্ছা, ডিস্টার্ব করতে ক্লাস। এই যে ওদিকে চল, ওদিকে চল, ওদিকে চল। কেন তিনটে নিয়ে যাওয়া হবে? না, তাহলে বার করে রেখে দাও।
তাহলে খেয়াল করেন সবাই, আমরা যখন ফ্যানটাকে স্টার্ট করি, স্টার্ট করলে কি হয়, ফ্যানের কি স্পিড আস্তে আস্তে কি বাড়ে, তার মানে এখানে কণিক ত্বরণ হচ্ছে। বাট ফ্যানটা যখন হচ্ছে হলো কি একদম সর্বোচ্চ গতিতে বা সর্বোচ্চ দ্রুতিতে চলে, তখন আমরা কি বলি, এখানে কি কোনো কণিক ত্বরণ হচ্ছে না, কণিক বেগ আছে, কিন্তু কণিক বেগের মান কি সমান। কারণ লাস্টে হচ্ছে প্রত্যেকটা, সবাই খেয়াল করেন, প্রত্যেকটা ঘূর্ণনের জন্য কি লাগে বলেন, একদম শেষে একই সময় লাগে না। তার মানে কণিক বেগের পরিবর্তন হচ্ছে না, এই জন্য কণিক ত্বরণের মান কি শূন্য। রাস্তায় যখন সমবেগে চলে আমরা কি বলি, যে ত্বরণের মান কি শূন্য। ঠিক এটা যদি সমান স্পিডে ঘুরে তখন কি কণিক ত্বরণের মান শূন্য। আবার যখন ফ্যানটা অফ করে দিব তখন কি একই বেগে চলবে, তখন আস্তে আস্তে কমবে। আমরা কি বলবো, যে কণিক মন্দন হচ্ছে, কণিক কি হচ্ছে মন্দন হচ্ছে, অথবা কণিক ত্বরণ কি হচ্ছে ঋণাত্মক হচ্ছে, কি হচ্ছে ঋণাত্মক হচ্ছে। কথা ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এখন এখন হচ্ছে হলো সাপোজ ফ্যানটা ফুল স্পিডে ঘুরতেছে, তাহলে কোনো ত্বরণ আছে, আছে, কেন্দ্রমুখী ত্বরণ আছে, রাইট? কি ত্বরণ আছে? কেন্দ্রমুখী ত্বরণ সবসময় আছে, কারণ সে বৃত্তাকার পথে ঘুরলেই সবসময় কি কেন্দ্র বরাবর কাজ করবে। তার মানে ফ্যান যখন স্টার্ট দিলেন, তাহলে বলুন তো কোন ত্বরণ আছে? ফ্যান স্টার্ট দিলেন, কেন্দ্র মানে কৌণিক ত্বরণ নাকি কেন্দ্রমুখী ত্বরণ, কোনটা আছে দেখে বলতে পারে? যদি বলতে পারেন তাহলে বুঝবেন, আপনারা ভালো করে বুঝছেন কোনটা। ভেরি গুড, মাহাদি ঠিক বলছে, দুইটাই আছে। কি আছে? দুইটা। কারণ আগে কি বলছি, যে ঘুরলেই কি হবে, বৃত্তাকার পথে ঘুরলেই কি থাকবে, কথা বলেন, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, কি থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ। এখন যখন ঘুরতে ঘুরতে ম্যাক্সিমাম পর্যায়ে চলে গেল, তখন কি হলো, কণিক ত্বরণ কি হয়ে গেল শূন্য। বাট স্টিল কি থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। কেন? বৃত্তাকার পথে ঘুরতেছে। আচ্ছা, আজকে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে আর কি, ওদের বিদায় করে দিচ্ছি এই জন্য। আমরা যে ত্বরণটা শিখি সেটা কাকে বলে বলেন? কথা বলে না, তাকে তাকে ত্বরণ বলে। তাহলে একক সময়ে কি হবে, কৌণিক বেগের যে পরিবর্তন। তাহলে আমরা আলফাকে লিখবো ওই যে ডেল্টা ওমেগা ডিভাইড বাই ডেল্টা টি, এভাবে লিখতে পারি না? এফ ডিভাইড বাই হচ্ছে হলো আই ডিভাইড বাই টি। এফ দ্বারা কি বোঝায়, ফাইনাল। আই দ্বারা কি ইনিশিয়াল। তো শেষ কৌণিক বেগ মাইনাস হচ্ছে কি আদি কৌণিক বেগ। ঠিক আছে, বুঝতেছি? আচ্ছা দেখেন, আপনারা কিন্তু ক্লাসে ভালো বুঝতেছেন, তো এটা ধরে রাখি, এটা হচ্ছে কথা। তাহলে ফ্যান যখন স্টার্ট দেওয়া হয় তখন কি ত্বরণ থাকে, দুইটাই থাকে, কৌণিক ত্বরণ থাকে, আবার হচ্ছে হলো কি হুম আবার হচ্ছে হলো কেন্দ্রমুখী ত্বরণ থাকে।
তবে এখানেও আবার কথা আছে, শিখতে চান শিখলে অনেক কিছু শেখার আছে। দেখ, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কি ভি স্কোয়ার বাই আর না, একটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ তো ধ্রুবক। এবার খেয়াল করেন, ফ্যান যখন স্টার্ট করলাম বেগ বাড়তেছে না কমতেছে? তার মানে কেন্দ্রমুখী ত্বরণের মানও বাড়তেছে। কিভাবে বাড়তেছে বলেন তো? বর্গ আকারে ভি স্কোয়ার বাই আর। আবার খেয়াল করেন, একটা একটা ফ্যান যখন ঘুরে তার তো ব্যাসার্ধ চেঞ্জ হয় না, হয়? কথা বলেন। মানে এমন কি হয় যে ফ্যান চলতেছে অনেক অনেক জোরে যখন চলে তখন ফ্যানের সাইজটা অর্ধেক হয়ে যায়, আর যখন হচ্ছে আস্তে চলে তখন কি হয়ে যায়, একদম বড় হয়ে যায়, এরকম হয় না? তার মানে ব্যাসার্ধ তো ফিক্সড ঘুরতেছে এটা। তাহলে আর ধ্রুবক। আমরা যখন সুইচ অন করি তখন কি হয়? আস্তে আস্তে বেগের মানটা বাড়ে না? দ্রুতির মান বাড়ে না বলেন? তার মানে বেগের মান যদি দ্বিগুণ হয় তাহলে কেন্দ্রীভূত ত্বরণের মান কত হবে? 9 10 অনেক পরে আসছে কত? স্কোয়ার 4 গুণ। 3 গুণ হলে কত হবে? 9 গুণ। 4 গুণ হলে 16 গুণ। স্কোয়ার আকারে বাড়বে, বি স্কোয়ার। ঠিক আছে? তো বাস্তবেও খেয়াল করেন, দেখেন বাস্তবে হচ্ছে হলো আমরা যখন একটা রশির একটা প্রান্তে যদি একটা বস্তুকে এভাবে ঘুরে দেখেন, যত জোরে ঘুরাবেন তত আপনার কাছে মনে হবে না ছিঁড়ে যাচ্ছে, হাত থেকে টেনে নিয়ে যাচ্ছে? বা মাঝে মাঝে কিন্তু অনেক হাত থেকে কি ছুড়ে যায়, কারো মাথায় গিয়ে পড়ে, বা দেখা যায় যে নিজে ব্যথা পায়, এরকম হয় না? কেন? কারণ যত স্পিডে ঘুরাবে তার কি কেন্দ্রমুখী ত্বরণের মানটা কি বাড়বে, আর কেন্দ্রমুখী ত্বরণের মান বাড়লে কেন্দ্রমুখী বলের মানও কি বাড়বে। এই জন্য তখন হচ্ছে হলো এটা বাইরের দিকে টেনে নিয়ে যায়। এখন লাস্ট ক্লাসে লাস্ট টপিকটা আমাদের এটাই ছিল, যে আমরা কেন্দ্রমুখী ত্বরণটা পাইছি কোন দিকে বলেন? হিসাব করছি ভিতরের দিকে, কিন্তু আসলে এই কেন্দ্রমুখী বলটা কাজ করে কোন দিকে? বাইরের দিকে। বাইরের দিকে। দেখেন এটা বিষয়টা কিরকম, এখানে আপনাদের এখন ফুল মনোযোগ দিতে হবে। কি দিতে হবে? ফুল মনোযোগ দিতে হবে। যেমন আপনাদের কোন এক ফ্রেন্ড সাপোজ, যে সে দেখলেন যে হচ্ছে হলো যে হঠাৎ করে অনেকদিন পরে তার সাথে দেখলেন যে স্কুলে আসে আসে না, ঠিক আছে, কোনো খোঁজ খবর নাই, মানে হয়তো ওইরকম ক্লোজ ফ্রেন্ড না, জানতেন যে এই ছেলেটা আসে অনেকক্ষণ আসে না এরকম। তো এখন 1 বছর 2 বছর আছে, পরীক্ষা দেখলেন না, দেখার কলেজ ঘোরার পর একদিন রাস্তায় দেখলেন যে সালার বস্তা দিয়ে একটা ঘুরতেছে একটা ছেলে, দেখো যে ওই ছেলেটাই। কথা বুঝেন নাই? তার মানে কি তার মাথায় কি সমস্যা হয়েছে, সে যে কোনো কারণে সে কি হয়েছে, তার মাথা তার ছিঁড়ে গেছে। আর এই যে এই অবস্থাটা হয়েছে, এটা কি অটোমেটিক মানে এমনি হয়েছে না কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে? এই কথা বলেন। পারিবারিক হোক যে কোনো কারণে হোক, সে হচ্ছে হলো তার যেটা হয়ে গেছে, যে হয়তো পড়াশোনা প্রেশারে হোক, বা যে কোনো হয়তো আত্মীয় স্বজনকে মারা গেছে, বা যে কোনো কারণে সে দুঃখ পেয়ে কি তার মাথা তার ছিঁড়ে গেছে। কথা ঠিক কিনা? তো আমরা যদি গভীরভাবে চিন্তা করি আসলে, যে একটা বস্তু বৃত্তাকার পথে যে ঘুরে, বলতেছি বৃত্তাকার পথে এমনি ঘুরে না। কথা বুঝে নাই? বৃত্তাকার পথে কি এমনিতেই সে ঘুরতেছে না, সে মনে করেন একটা এরকম যে সে এইদিকে যাচ্ছিল, তারা এখন একজন টাইনে ধরছে, কি করছে ওইদিকে আয়। ও না, আমি এইদিকে যাবো, টানছে না? টানলে কি হবে? এইভাবে ঘুরবে না? কথা বুঝতেছেন? সে এখন এই যে এইভাবে ঘুরতেছে। এখন যখন সে বৃত্তাকার পথে ঘুরে, তার মানে হচ্ছে হলো তাকে কেউ টানতে চাচ্ছে, তাকে কাছে আনতে চাচ্ছে, কিন্তু সে যেতে যাচ্ছে না। যেতে কি চাচ্ছে না, এখানে একটা আছে। তো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, তার কেন্দ্রমুখী বলের মানটা হচ্ছে কোন, কত বলেন? কথা বলেন না, কেন্দ্রমুখী বলের মানটা কত? এম বি স্কোয়ার বাই আর। এবং এটা কেন্দ্র বরাবর অলওয়েজ কি হয়? বাইরের দিকে কাজ করে। এখানে আছে, এই পয়েন্টটা আছে কেন্দ্র বরাবর এইদিকে, এই পয়েন্টে আছে কেন্দ্র বরাবর এইদিকে, এই পয়েন্টে আছে কেন্দ্র বরাবর এইদিকে। যেখানে থাকুক কেন্দ্র বরাবর বাইরের দিকে। কেন্দ্র বরাবর কোন দিকে বলেন? বাইরের দিকে। এই যে এম বি স্কোয়ার বাই আর, এই এমটাকে যে বস্তুটা ঘুরতেছে তার ভর, যে ঘুরতেছে তার ভর। বি হচ্ছে কি যে বস্তুটা ঘুরতেছে তার বেগ। আর আর হচ্ছে কি বলেন? যে বস্তুটাকে যে বৃত্তাকার পথে সে ঘুরতেছে তার তার ব্যাসার্ধ। বুঝতেছি? এটার সাথে কিন্তু অন্য বস্তুর সম্পর্ক নাই। এখন বেশিরভাগ সময় যে বস্তুগুলা ঘুরে একটা সার্টেন অবস্থায়, যেমন আমরা বলছিলাম যে
নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরে, নক্ষত্রগুলোর চারপাশে কি ঘুরে, গ্রহগুলো ঘুরে। নক্ষত্র আসলে অনেকগুলো আছে, আমরা সৌরজগৎ যেটা চিনি, সৌরজগৎ মানে সূর্য, তার পাশে আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। একবার আছে, একবার বলে আছে, একবার বলে কি নেই, একবার বলে একটা পাইছে একটা পাই নাই, অনেক কথাবার্তা বলে যায়। আপনারা আমার কথা বুঝতেছেন? আচ্ছা, তাহলে এখন এইখানে যেমন মনে করো এটা সূর্য, সূর্যের ভর আছে নাকি নেই? আচ্ছা, এটা পৃথিবী বা অন্য যে কোনো গ্রহ। তাহলে যখন ঘুরবে, এইটা হচ্ছে এফসি, এম বি স্কয়ার বাই আর। এই এমটা হচ্ছে যে ঘুরতেছে তার ভর, বি হচ্ছে যে ঘুরতেছে তার বেগ, যে ঘুরতেছে সে কত ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, তার তার ব্যাসার্ধ। তার বাকি যে টানতেছে তার ভরের উপর কিন্তু নির্ভর করে না। কত ভালো করে খেয়াল করেন, আপনাদের কিন্তু মানে যেটা বলতে পারেন একদম হাই লেভেলের পড়া পড়াচ্ছে, এবং সহজভাবে বোঝানোর আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি। আপনাদের নেওয়ার আকাঙ্ক্ষা থাকলে ইনশাআল্লাহ অনেক কিছুই নিতে পারবেন। দুইটা বস্তুর মধ্যে যখন ভর থাকে, ভরের মধ্যে ভর থাকা অবস্থায় যে বলটা কাজ করে, এই বলের নাম কি জানেন সবাই? কি বল? দুইটা পদার্থের মধ্যে ভরের কারণে যে বলটা কাজ করে তার নাম কি জানেন সবাই? কি? মহাকর্ষীয় বল। ভরের কারণে যে বলটা কাজ করে সেটার নাম কি? মহাকর্ষীয় বল। আবার আমরা জানি শুধু এই বলটা ভরের কারণে হয় না, চার্জের কারণে তো হয়। চার্জের কারণে যে বলটা হয় তার নাম কি? কুলম্ব বল। গুড। কি বল? কুলম্ব বল। এটাকে আরেকটা নাম আছে, এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কি বল? স্থির বা তড়িৎ বল। কুলম্ব বল বা তড়িৎ বল, অথবা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কিসের জন্য? চার্জের জন্য। কিসের জন্য? চার্জের জন্য। আপনি যখন হচ্ছে হলো যে সুতে সুতে বেঁধে ঘুরাচ্ছেন, ও যদি দিচ্ছেন না, তার মানে এটা হচ্ছে কি, এখানে কোন বলটা কাজ করতেছে? টান। এটা হচ্ছে সুতার টান। দেখেন, সুতা কিন্তু টান দিয়ে যখন পারবে না তখন ছিঁড়ে যাবে না? তার মানে কি, সুতাকে তখন টান দিয়ে রাখতেছিল, এখন তার এটা কি হয়ে গেছে, লিমিট ক্রস করে গেছে। কথা ক্লিয়ার? এখন এইটাই হচ্ছে হলো মেইন পার্থক্য। আপনাদের আবার স্পষ্ট করে বলি, আমরা যে পড়া করতেছি, এরা 3 নম্বরে আছে, এরা 4 নম্বরে আছে, এরা 6 নম্বরে আছে, 8 নম্বরে আছে। মানে এই দিকের মোটামুটি 2 নাম্বার থেকে 3 নাম্বার থেকে শুরু করে মোটামুটি 7-8 পর্যন্ত সব চ্যাপ্টারে এই কনসেপ্ট গুলো লাগবে। এবং যেটা বললাম, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পড়তেছেন, এখানে লাগবে। ফিজিক্সের ওই যে বললাম সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার আছে কি, পদার্থের গঠন, ওখানেও আলোচনা আছে। তো সুবিধা যেটা বললাম, যে কেমিস্ট্রিতে আপনাদের টিচার থিওরি গুলা বিস্তারিত প্রমাণ করে দেখাবে না, আমরা আবার ওই থিওরি গুলা হচ্ছে কি, কেমিস্ট্রি থিওরি গুলা একদম প্রমাণ সহ দেখাই দিব ইনশাল্লাহ। তো যে ঘুরতেছে তার আসলে কেন্দ্র বরাবর বাইরের দিকে একটা বল কি কাজ করতেছে। এখন ভিতরের দিকে তাকে কেউ ধরে রাখতেছে দেখেই সে ঘুরতেছে, মনে সে ঘুরতেছিল কেন্দ্র বরাবর বাইরের দিকে, কেউ ডিস্টার্ব না করলে সে এইদিকে চলে যাবে, শেষ কাহিনী এখানে শেষ। সে ঘুরতে ঘুরতে এখানে আসলো, এখন যদি ওরাকে ডিস্টার্ব না করে সে কি করবে, মনে করেন যে কেন্দ্র বরাবর বাইরের দিকে ছিটকায়, বাইরের দিকে ছিটকায় চলে যাবে। এখন সে ঘুরে, ঘুরার কারণে তার কেন্দ্র বরাবর বাইরের দিকে কাজ করে কি বলেন, এম বি স্কোয়ার বাই আর, অথবা আমরা কি বলি, এম কি ওমেগা স্কোয়ার ইন্টু কি আর। এখন এই ভিতরের দিকে যে বলটা আছে সেটাই হচ্ছে হলো ভিন্ন ভিন্ন হয়। বাইরের দিকে যে বলটা, যে বস্তুটা ঘুরবে তার উপর একটা বলে কাজ করবে, সেটা হচ্ছে এম বি স্কোয়ার বাই আর। কথা কি স্পষ্ট? যে ঘুরবে তার উপর বাইরের দিকে বল কত, এম বি স্কোয়ার বাই আর। এখন ভিতরের দিকে তাকে কি টেনে রাখতেছে। এখন যদি সূর্যের চারদিকে কোনো গ্রহ হয়, সূর্য মহাকর্ষ বলে তাকে টানতেছে, এদিকে আসো। লাস্ট ক্লাসে আমরা স্পষ্ট করছি যে আসলে টানটা দুজনে দুজনকে দেয়, কিন্তু অনুভূত হয় কার উপর, যার ভরটা কি হালকা। অনুভূত হয় তার উপর যার ভর হালকা। ওই যে আমরা শিখছি যে পৃথিবীর ভর আমার ভর তুলনা করে পরে আমরা পাইছি কি, আমাদের ত্বরণটা হচ্ছে 9.8, আর পৃথিবীর ত্বরণটা 0। তো বল কিন্তু অনুভূত হচ্ছে, বাট পৃথিবী কি করতেছে না, ফিল করতেছে না। করতেছে না। পৃথিবীর উপরে যদি তুমি মনে করো 5 মনের একটা বস্তা ফালাও, যদি পৃথিবী ব্যথা হবে না? তোমার আবার 5 মন লাগবে না, মনে করে একটা যদি ইট ফালাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। ঠিক একরকম গ্রহগুলো যে সূর্যের চারদিকে ঘুরতেছে, তো গ্রহগুলো সূর্যকে আকর্ষণ করতেছে, সূর্য কি গ্রহগুলোকে কি আকর্ষণ করতেছে, কিন্তু অনুভব করবে কে বলেন তো? কে করবে? কথা বলে না। কার ভর বেশি, সূর্যের ভর বেশি না গ্রহগুলোর ভর বেশি? সূর্যের ভর। তাহলে বল কিন্তু সমান, কিন্তু ত্বরণটা অ্যাকশনটা কার উপরে গিয়ে পড়বে, ওই যে গ্রহগুলোর উপর। তো সে পৃথিবী সূর্যের দিকে আসতে চাবে,
সূর্য তাকে টানতেছে, আসো আমার দিকে আসো। সে একটা ত্বরণ দিয়ে ভিতরের দিকে আসার চেষ্টা করবে। আর ওই ঘূর্ণনের কারণে বিপরীত দিকে একটা কি কেন্দ্র বরাবর বিপরীত দিকে একটা ত্বরণ তৈরি হবে। এইটাই হচ্ছে হলো কি কেন্দ্র বিমুখী ত্বরণ। এটি হচ্ছে কেন্দ্র বিমুখী ত্বরণ। এখন এখানে কিন্তু মানে কনভেনশনটা দূর হয় নাই। আমরা বের করছি কি ভিতরের কেন্দ্রমুখী, আপনাকে বলতেছি কেন্দ্র কি বিমুখী। ইলেকট্রন ঘুরতেছে কার চারপাশে বলেন তো? নিউক্লিয়াসের চারপাশে। নিউক্লিয়াসে কে কে থাকে? এই সবাই কথা বলেন না কেন? প্রোটন আর নিউট্রন। নিউট্রনের চার্জ কত? নাই। তাহলে তার হচ্ছে আকর্ষণ করার, অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দেওয়ার যোগ্যতা নাই, আছে না? পৃথিবীতে জন্মগতভাবে আছে না, মানুষ কিছু চোখ থাকে না, জন্ম অন্ধ, আছে না নাকি নাই? তো তার দেখার যোগ্যতা আছে? নাই। তো এখন ঠিক নিউটনের কি নাই? চার্জ বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে করার যোগ্যতা আর কি নাই। কোন ফেরিস্তা যদি আসে, ফেরিস্তা আপনি মনে করেন ঘরে রেখে দিচ্ছেন, ঘরে 10,000 টাকা রেখে দিয়ে আর ফেরিস্তা আসছে, ঠিক আছে, রেখে চলে গেছেন। এখন চলে যাওয়া বলে আল্লাহর এই ফেরিস্তারা কি ভালো, আমার 1 টাকাও নেয় নাই, 10,00,000 টাকা রাখছিলাম, ভাবছি 2-3 লাখ টাকা নিয়ে যাবে, নিবে? কারণ ফেরিস্তা তো গুনাহ করার, চুরি করার কোনো যোগ্যতাই নেই, আছে? নাই তো। এই যোগ্যতা আল্লাহ তারা দেয় নাই। তার কোনো গুনাহ করে, এই জন্য মানুষের থেকে ফেরেশতার মর্যাদা কি বেশি? কেন? কারণ মানুষকে আল্লাহ তাইলে সে সারাক্ষণ গুনাহ করতে পারে, তারপরে সে আল্লাহর ভয়ে কি করে? নেকির কাজও করে। তো যখন নেকির কাজ করে সে, তখন ফেরেশতার চেয়ে কি হয়ে যায়? আর আপনি যদি বলেন যে ফেরেশতারা কোনো গুনাহই করে না, সুতরাং লোকটা হচ্ছে পুরো 100% ফেরেশতা, তার মানে তার মর্যাদা আপনি বাড়ান, আপনি কমাইছেন। আপনারা বুঝেন নাই? কেউ যদি বলে লোকটা হচ্ছে পুরো ফেরেশতা, 100% ফেরেশতা, তার মানে আপনি তার মর্যাদা বাড়ান না, কমাইছেন। কারণ মানুষের মর্যাদা ফেরেশতার চেয়ে কি বেশি। যে বলে আমি গুনাহ করে নাই, আমি পাপ করে নাই, সে 1 নাম্বার শয়তান। সে কি 1 নাম্বার শয়তান। মানুষ ভুল করবে, মানুষ গুনাহ করবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তো দুই ব্যক্তিকে এরকম আল্লাহ হচ্ছে ক্ষমা করবে না। দুই ব্যক্তি যারা হচ্ছে ঈমান নিয়ে মরবে না, নাম্বার 1। নাম্বার 2, যারা একটা গুনাহ করে এবং এই গুনাহ করতে থাকে, এমন করতে করতে এবং এই অবস্থা সে মৃত্যুবরণ করে। কদিন আগে আমি কোরআন শরীফের একটা আয়াতে পাইছিলাম এরকম। কয়টা বিষয় বলছে কাদের ক্ষমা করবে না? আর যারা ঈমান নেবে না, ঈমান নিয়ে মরবে না। আর 2 নাম্বার কি? যে গুনাহ একটা করছে, হয়তো আমরা গুনাহ ভুল করে বলছি আল্লাহ জীবনে করবো না, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু সে করতেছে, বারবার করতেই আছে। তো এদের জন্য আর কি আল্লাহ বলছে যে এদের ক্ষমা করা হবে না। এখন এই প্রোটন যে আকর্ষণ করতেছে ইলেকট্রনকে, দেখেন কার ভর বেশি? প্রোটনের। তাহলে হচ্ছে হলো দুইজন, কিন্তু আকর্ষণ বল কার বেশি, প্রোটনের না ইলেকট্রনের? হম এই আবার প্যাচ লাগাই না, কিন্তু সহজ প্রশ্ন, আমি কিন্তু ভেঙে ভেঙে ধীরে ধীরে বলতেছি। আপনারা যে কুলম্বের সূত্র পড়ছেন, ওখানেও যে দুইটা চার্জ ছিল, এখানে কি F1 F2 ছিল নাকি F ছিল? বলেন, কথা বলেন। F1 F2 ছিল নাকি F ছিল? F ই ছিল। নিউটনের সূত্রে যেমন F ছিল, তারপরে কুলম্বের সূত্রেও কি ছিল? F ছিল। পার্থক্য ছিল যে মহাকর্ষীয় বলের ক্ষেত্রে কোনো মাধ্যমের কি দরকার নাই, কিন্তু চার্জের ক্ষেত্রে মাধ্যমটা চেঞ্জ হয়ে গেলে কি, হ্যাঁ, এগুলো, এটা কিন্তু আবার এই যে স্থিতিতে কিন্তু এটা আছে, হ্যাঁ। কোন দিকে যাবা, সব দিকে ঘুরে ফিরে সবার সাথে বন্ধন যুক্ত আছে, কোনো দিকে ছাড় দেওয়ার কোনো উপায় নেই। তো এখন এখানে হচ্ছে, তার মানে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বল কার বেশি বলেন তো? কি বলবো, কার বেশি? আবার বলবো না, দুইজনের সমান। এটা যদি বেশি হতো, তাহলে প্রোটনের এই চার্জের জন্য একটা সূত্র আসতো, আবার এই চার্জের জন্য আরেকটা সূত্র আসতো, ঠিক কিনা? মানে আমার কথা লজিক আছে কিনা? আপনারা চিন্তা করছেন কখনো যে নিউটন একটা 20 কেজির জন্য একটা দিছে, আর হচ্ছে হলো যে 50 কেজির জন্য একটা দিছে, নাকি পৃথিবীর জন্য একটা দিছে, আবার হচ্ছে হলো মানুষের জন্য আলাদা সূত্র দিছে? বলছে বলছে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, একটা অ্যাপ দিছে, তার মানে বলটা আসলে কি দুইজনেরই সমান। কিন্তু আমরা তা বুঝি কিভাবে বলেন তো? বুঝি হচ্ছে এরকম, যে মনে করেন যে আপনি যেটা বলেন যে বিশাল বড় এক লোক, হেরে গিয়ে যদি আপনি 2 একটা ঘুষি মারেন, কি হবে? হ্যাঁ, ওই যে কি দিচ্ছেন, কিছু গায়ে লাগে, টেরি পাবে না, তাই না? তা হাতিরি হাতিরি যদি মনে করেন যে মশা মারেন না এরকম করে, মানে এটা হাতিরি যদি একটা দেন, একটা হবে, কিছু হবে? আর কিছু হবে না। না, আপনি কিন্তু দুইটাতেই কিন্তু সমান পরিমাণ বল প্রয়োগ করছেন। আমার কথা কি স্পষ্ট? তো ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণ বলটা কি সমান। পৃথিবীর বা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে, নির্দিষ্ট বস্তুর মধ্যে কি বলেন, আকর্ষণ বল কি, মহাকর্ষ বল কি সমান। দুইটা চার্জিত বস্তুর মধ্যে কি তড়িৎ চুম্বকীয় বল বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, অথবা হচ্ছে তড়িৎ বল, অথবা কি বল, কুলম্ব বল, সব সমান। কিন্তু পার্থক্য হয় কোন জায়গায় বলেন? এফ আছে, আর এফ ইকুয়াল টু হচ্ছে কি এম এ।
এফ ইকুয়াল টু হচ্ছে কি এম এ, মানে এমন তো নয় যে এফ শুধুমাত্র হচ্ছে হলো শুধু বাহ্যিক বলের জন্য হবে, এফ ইকুয়াল টু এম এ যে কোনো বলের জন্য হবে। তো ওই যে যার হচ্ছে হলো কি ভর বেশি তার ত্বরণটা কি কমে যাবে, এটাই হয়। তো কার কার ভর বেশি, ইলেকট্রনের ভর না প্রোটনের ভর? কার ভর? প্রোটনের ভর। আমরা লাস্ট ক্লাসে বলছি যে কত 18 কত 36 গুণ বেশি কে প্রোটন। এই জন্য প্রোটন বলে যে ভাই তুমি আমাকে টানতেছো আমিও টানতেছি, বাট আমার ভর তো অনেক বেশি, তুমি আসো। দুজন দুজনকে বল প্রয়োগ করবে, বল করে ত্বরণে দিবে, বাট কি হবে প্রোটনের ত্বরণটা শূন্যের কাছাকাছি হবে, ইলেকট্রনের ত্বরণ থাকবে, তখন ইলেকট্রন আসতে চাবে, ওরা আসতে। বাট এই আশাটাকে কন্ট্রোল করার জন্য মানে প্রশমিত করার জন্য ইলেকট্রন করবে ঘুরে শুরু করবে। এটাকে বলা হয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া। কি বলেন? কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে নক্ষত্রের চারপাশে বা সূর্যের চারপাশে গ্রহগুলা ঘুরতেছে, এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? সহজ প্রশ্ন। সূর্যের চারপাশে গ্রহগুলা ঘুরতেছে, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কোন বল? মহাকর্ষ বল। ওই তো লাইনে আসছে, কি বল? মহাকর্ষ বল। সে ঘুরতো না কিন্তু, সে ঘুরতো না, সে স্থির থাকতো, বাট ও টানতেছে, এখন সে ঘুরতেছে। আমাদের বলে ঘুরতেছে কেন? তো বলবো যে হচ্ছে হলো যে ঘুরতেছে হলো যে ওই বলটাকে প্রশমিত করে বাইরের দিকে একটা বল দেওয়ার জন্য। এখন যদি বলেন বাইরের দিকে বল দিচ্ছেন কেন, আপনি যে কোনো প্রশ্নের আনসার যদি ফাইনালি খুঁজেন না, এটা আনসার হবে কি আল্লাহর হুকুমে। সত্যি কথা। আপনি যারা নাস্তিকবাদীর বইগুলো লেখে, ওই ডারউইন মতবাদ বলেন যাই বলেন না কেন, ওরও কিন্তু যারা ফিজিক্স, আমি আপনাদের বই পড়ছি, ওখানে লেখা ছিল যে এরকম ছিল, বিগ ব্যাং হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, একটা ছিল, হ্যান ছিল, হ্যান ছিল, এবং লাস্টের কথা ছিল যে এখানে হচ্ছে মহাবিশ্বে একটা হিলিয়াম গ্যাস ছিল, কি ছিল? হিলিয়াম গ্যাস। এবং লাস্টে এই কথাই লেখা আছে, যারা ওই যে নাস্তিক যারা বই লেখে, যে কিন্তু এই হিলিয়াম গ্যাসের অস্তিত্ব কোত্থেকে আসছে এটা কেউ জানে না, বুঝছেন? মানে ওরা কিন্তু এক জায়গায় কি শেষ। আমাদের হিলিয়াম গ্যাস ছিল, পরে একটা চার্জ দিতে হয়েছে, ওই একটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়ার পর নক্ষত্র গণনা অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হয়ে এমন অবস্থা হয়েছে যে এটা বসবাসযোগ্য উপযোগী হয়েছে, বাকিগুলো তাপমাত্রা খুব বেশি অথবা কম, এই জন্য উপযোগী হয় নাই। ওকে, ভালো কথা, ফাইন। বাট হিলিয়াম গ্যাসটা কোথেকে আসছে? ওরা নাই, আমরা কেবল ভালো হুকুমে। ঠিক দেখেন, আপনার একটা কোশ্চেন রাখতে পারতো যে কেন দরকার ছিল যে পৃথিবীটা হচ্ছে হলো হুদুদে ঘুরাঘুরি করার? ওকে ভালোবাসি টানতেছে, তাহলে চলে গেলেই পারতো। তো আমরা বলবো যে আল্লাহ তো আমাদের পৃথিবী রাখছে, বাঁচায় রাখবে, এখন চলে গেলে কি হতে বলেন? ধ্বংস হইতো না সবকিছু? তো এই জন্য সবকিছু একটা সীমার মধ্যে রাখছে আল্লাহ, যে অশামসু আল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান, যে চন্দ্র সূর্য নক্ষত্র দ্বারা আছে সবই কি ঘুরতেছে, আল্লাহর হুকুমে কি পরিবর্তন করতেছে যে ইলেকট্রন ইলেকট্রন কি করতেছে, ঘুরতেছে। মানে আপনি যদি বলেন ঘুরের কি দরকার ছিল, ইলেকট্রন প্রোটনের সাথে মিশে গেলে হইতো। হ্যাঁ, সমস্যা ছিল। কারণ আপনার দেখেন পৃথিবী মানে অস্তিত্ব চিন্তা করেন, পৃথিবীর যত যৌগ আছে সবগুলো যৌগ কি কোনো বন্ধনের মাধ্যমে হয়েছে না? এই কথা বলেন। দেখেন, আমার কথা কি বিরক্ত লাগতেছে? মানে মনে হচ্ছে একটা আপনাদের মধ্যে একটা বিরক্তি ভাব ভাব মনে হচ্ছে। আপনি আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে কিন্তু এই পড়াগুলোর মধ্যে মজা আছে, এবং চিন্তা শক্তি যখন মানুষের বিকশিত হয় তখন সেটার মধ্যে মজা পায়। আপনি চিন্তা করেন, দেখেন পৃথিবীতে যত রাসায়নিক বিক্রিয়া হয় বা বন্ধন হয়, আইদার সেটা সমযোজী বন্ধন অর কি আয়নিক বন্ধন, কিছু ক্ষেত্রে ওই যে সন্নিবেশ সমযোজী হয়। তো বন্ধন গুলো কি হয়, অ্যাটলিস্ট বাইরের শেল থেকে তো কাজ হয় নাকি? যে আয়নিক বন্ধন করে ধাতু দেয়, অধাতু কি নেয়, দিল আর নিল, কোথেকে দেয়? ভিতর থেকে দেয় না, কিন্তু বাইরে শক্তি স্তর থেকে। কোথেকে? বাইরে শক্তি স্তর থেকে। আপনি যে লবণ খাচ্ছেন, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম দিচ্ছে, ক্লোরিন কি নিচ্ছে, দেখেন এইভাবে এই যে সেলুলোজ বলেন, কাঠ বলেন, গ্লুকোজ বাইরে যদি পড়াচ্ছে, সেলুলোজ, মল্টোজ, ফ্রুক্টোজ, বুঝছেন না? হ্যাঁ, এগুলো তো আমি তো একটু একটু পড়ে আসছি। তো এই যে দেখেন এগুলো বন্ধন হচ্ছে, সমযোজী বন্ধন হচ্ছে, আয়নিক বন্ধন হচ্ছে। এখন যদি এমন হতো ইলেকট্রন সবগুলা নিউক্লিয়াসের সাথে গিয়ে মিশে গেছে, তো বন্ধন করতো? তো সবই তো মৌলই থাকতো, যোগ হইতো না। আপনি খাবেন কি হয়? আপনি ভাত খান, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সবই তো সেলুলোজ, এগুলা স্টার্চ, খাবেন নাকি? তো এই জন্য আল্লাহ হুকুম করে দিয়েছে যে এরকম, ঠিক আছে? ওকে, তোমার হচ্ছিল টানতেছে ভিতরের দিকে, কে টানতেছে? প্রোটন। তুমি ঘুরে শুরু করো, আল্লাহর হুকুমে কি করো, ঘুরো। ঘুরলে তোমার কি হবে, কেন্দ্র বরাবর বাইরের দিকে একটা কি হবে, বল প্রয়োগ করবে। আর হচ্ছে হলো সে তোমাকে টানবে, দুইটা বল কি থাকবে, সমান সমান থাকবে, মানে একটা নির্দিষ্ট কক্ষপথে, একটা নির্দিষ্ট কক্ষপথে হচ্ছে হলো যখন ঘুরবে, নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরবে, তখন একই সময় খেয়াল করো দুইটা বল কিভাবে কাজ করবে। নর্মালি আমরা যেটা করি যে সরল রেখা বরাবর যখন চলে, তখন মনে করি কি একটা বল এইদিকে আরেকটা এইদিকে, অথবা একটা এইদিকে একটা হচ্ছে বিপরীত দিকে। বৃত্তাকার পথের বলগুলো একটু ভালো করে খেয়াল করেন। মানে এটা হচ্ছে কি একটা একটা আপনি একটা ফুটবলের দুই পাশে দুইটা ফুটা করে একটা এদিকে দিয়ে একটা এদিকে, কারণ ফুটবল যেভাবে ঘুরেন না কেন দুইটা দুই পাশে থাকবে না। তো এই বৃত্তাকার পথের ক্ষেত্রে এরকম দেখেন, সে যদি এখানে থাকে তার কেন্দ্র বিমুখী বরাবর বাইরের দিকে, আর এটা হচ্ছে হলো
কি, এটা হচ্ছে হলো ভিতরের দিকে ফোর্সটা, এই যে এটা। যদি সে এখানে থাকে কি অবস্থা, বাইরের দিকে ভিতরের দিকে দুইটা সমান ও কি বিপরীত। যখন সে এখানে থাকবে কেন্দ্র বরাবর, এই যে এখানে দেখেন বাইরের ভিতরের প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চেঞ্জ হচ্ছে, দিক পরিবর্তন করতেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যেমন এই যে বলটা আছে এটা এইদিকে না, একটু পরে কি এইদিকে, আবার বাইরেরটা কি প্রথমে এইদিকে তারপরে এখন কি এইদিকে, দিক কি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চেঞ্জ হচ্ছে। বাট চেঞ্জ হলেও প্রত্যেকটা পয়েন্টে ভিতরটা আর বাইরেরটা কি একটা একটা কি বিপরীত দিকে। কোন দিকে? যেমন এই যে এখানে আছে এদিকে, এদিকে, এখানে এখানে। মানে আপনারা ফিজিক্সে প্রথম ধাপে পড়ে আসছেন যে দুইটা ভেক্টরের লব্ধি শূন্য হয় কখন, সবচেয়ে কম হয় যখন বিপরীত দিকে থাকে, আর শূন্য হয় কখন, যখন বিপরীত দিকে আবার সমান হয়। আর কোনোভাবে শূন্য হওয়া কি সম্ভবই না। আর মিনিমাম হচ্ছে কখন বলেন, সবচেয়ে কম কত, পি মাইনাস কিউ। তো পি ও কিউ যদি সমান হয়ে যায় তাহলে কি হয়, লব্ধি শূন্য হয়, তখন সাম্য অবস্থা থাকবে, স্থির অবস্থায় থাকবে। তো আপনাদের হচ্ছে হলো যে আপনারা যেভাবে অবস্থা, যেটা আমি যে বুঝছি আর কি, যে গত ক্লাসে আজকে ক্লাস করে যে আপনাদের এই যে টপিক গুলো যে পড়ানো হচ্ছে বোঝানো হচ্ছে, মানে আপনারা ভালো বুঝতেছেন, আমার ভালো লাগতেছে। বাট আপনাদের হচ্ছে তা না কথা নিতে পারেন না, আপনাদের হচ্ছে একটু করেছি লেখেন, একটা ম্যাথ করানো এভাবে অভ্যস্ত, তাই তো দেখে এভাবে হচ্ছে বুঝতে যাচ্ছে। এখন কিছু কিছু সময় তো আসলে শুধু টানা করা যায় না, যেমন এই যে কথাগুলো আছে, কথাগুলো হচ্ছে যে এটা তো আর এমন না যে আমি রেকর্ড করে আসছি একদম ইয়ে করে আসছি যে ছাড়তেছি, ওটা তো চিন্তা করে বলতেছি। আর চিন্তা করে যখন বলা হয় তখন হচ্ছে হলো ওই ভেঙে ভেঙে বললে কথাগুলো আসে না, একসাথে একটা টপিকের সবকিছুই কি আলোচনা করতে হয়। কিছু লিখবেন, লেখছেন এগুলো সব? না তাহলে একটু লেখেন। হ্যাঁ, ডাব্লিউ আই মানে, আই মানে ইনিশিয়াল মানে আদি কণিক বেগ, আর হচ্ছে হলো কি ফাইনাল কণিক বেগ। মানে আমরা যেটা করি বি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, ওরকম আর কি কণিক বেগের ক্ষেত্রে, কণিক ত্বরণের ক্ষেত্রে এইভাবে হবে।